গতকালের ম্যাচটা আমি পুরোটা দেখতে পাইনি বললে ভুল হবে, আর দেখিনি। আমি রাস্তায় ছিলাম, মাঝে মধ্যেই দেখছিলাম, কিন্তু খেলাটা এমনই হচ্ছিল, সত্যি বলতে আমার দেখার ইচ্ছে হয়নি। না হলে হয়তো আমি রাস্তায় কোনো জায়গায় দাঁড়িয়ে পুরো খেলাটা দেখে তারপর বাড়ি ফিরতে পারতাম। কিন্তু মানসিকভাবে এক ফোঁটাও ইচ্ছে হয়নি যে বসে বসে খেলাটা দেখি, তার থেকে ট্রেন ধরে বাড়িতে ফেরাটাই আমার মনে হয়েছে বেটার হবে। আর গতকালের খেলা নিয়ে কোনো বিশ্লেষণ করতে যাব না, ভুল ধরতে যাব না, কারণ আমার মানসিকভাবে একদমই ইচ্ছে করছে না এগুলো করতে। টিমটা যে জায়গায় দাঁড়িয়ে আছে তার কাছে ম্যাচটা যতটা গুরুত্বপূর্ণ ছিল, টিমের খেলা দেখে, তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে আমার কিন্তু একবারও মনে হয়নি যে টিমটা সেইটার কারণে নেমেছে, সেই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করে নেমেছে। মনে হয়েছে তাদের যে খেলতে হয় এতদিন তারা যা খেলে এসছে সেটাই আবার মাঠে করবে, তাতে রেজাল্ট এলো না এলো। তো কালকের খেলায় নতুন কিছু দেখতে পাইনি, যে ভুলগুলো ছিল সেই ভুলগুলোই রয়েছে। গোল মিস করার কথা আমি আগের ভিডিওতেই বলেছিলাম, যদি দেখেন গোলের সামনে ফাঁকা গোল মিস করছে, অবাক হওয়ার কিছু নেই। যদি দেখেন আমাদের ডিফেন্ডার অপোনেন্টকে গোলের সামনে পাস দিয়ে দিচ্ছে, তাহলেও অবাক হওয়ার কিছু নেই। সেগুলো সব কিছুই হয়েছে। এখন বাকি আছে দুটো ম্যাচ। হয়তো মোহনবাগান চ্যাম্পিয়ন হলেও হয়ে যেতে পারে, যদি ইস্টবেঙ্গলকে হারিয়ে দেয়, পরের ম্যাচ জেতে চ্যাম্পিয়ন হলেও হতে পারে। কিন্তু মোহনবাগান সমর্থক হয়েও এটা বলতে বাধ্য হচ্ছি, মোহনবাগান এবছরের চ্যাম্পিয়নশিপ ডিজার্ভ করে না। কেউ 50% নম্বর পেয়ে ক্লাসে ফার্স্ট হওয়া ডিজার্ভ করে না। হ্যাঁ, বাকিরা যদি সবাই 40-এর নিচে নম্বর পায়, আপনি 50% নম্বর পেয়ে ফার্স্ট হয়ে গেলেন, তাহলে সকলের মনে হবে আপনি খুব ভালো স্টুডেন্ট। কিন্তু এই ফার্স্ট হওয়াটাই সব থেকে বড় অপরাধের হয়ে যাচ্ছে, কারণ আপনার সম্পর্কে ভুল ধারণা হচ্ছে, আপনি মোটেই ভালো স্টুডেন্ট নয়। আপনি 50% নম্বর পেয়েছেন এবং আপনি ফার্স্ট হচ্ছেন বাকিদের ব্যর্থতায়। তাই মোহনবাগান যদি এবছর চ্যাম্পিয়ন হয়, তাহলে এটা মানতে হবে সেটা বাকিদের ব্যর্থতা, তাই জন্য মোহনবাগান চ্যাম্পিয়ন হয়েছে। লোবেরা স্ট্র্যাটেজিক্যালি যে টিম নামিয়েছিল সেটা নিয়ে অনেকে সমালোচনা করেছে, আমি সমালোচনা করব না। 3টে ফরেন প্লেয়ার সামনে দিয়ে সে শুরু করেছিল, জানি না জেমি ম্যাকলারেনের হয়তো কিছু প্রবলেম ছিল বলে পরে নামিয়েছিল। তবে যে টিমের সামনে জেসন কামিন্স, দিমিত্রি পেট্রাটস, রবসান রবিনোর মতো নাম রয়েছে, সেই টিমের তো মুহুর্মুহুর আক্রমণ করার কথা, অপোনেন্টের গোলে 4-5টা গোল ঢুকিয়ে দেওয়ার কথা, কিন্তু মোহনবাগান সেটা করতে পারেনি। দেখুন, অপোনেন্টের প্লেয়াররা ডিফেন্স করবে মোহনবাগানকে আটকানোর জন্য, সেটা একটা বাচ্চা শিশু মোহনবাগান সমর্থকও জানে। তো 13টা ম্যাচ ধরে সেইটাকে কাটানোর রাস্তা তো খুঁজতে হবে, নাকি ওপরওয়ালার ভরসা করতে হবে যে অপোনেন্ট যেন কোনোভাবে আমাদের বিরুদ্ধে ডিফেন্স জাম করে না খেলে। তাহলে একটা কাজ করতে হবে, অপোনেন্ট যখন ডিফেন্স জাম করে খেলছে, মোহনবাগানের প্লেয়ারদের সেই মুহূর্তে মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়া উচিত। আমরা পারি না, অপোনেন্ট যদি সবাই মিলে ডিফেন্স করে, আমরা গোল করতে পারি না, তাই আমরা খেলবো না। এটাই একমাত্র সলিউশন হতে পারে। আর যারা মোহনবাগান সমর্থক হিসেবে পরের ডার্বি ম্যাচটা জেতার কথা ভাবছেন, যদি মোহনবাগান ডার্বি ম্যাচ জেতে তাহলে কপাল জোরে জিতবে। এতদিন যে পারফরমেন্স করেছে সেই পারফরমেন্স কেন, তার থেকে কিছুটা বেটার পারফরমেন্স করলেও ডার্বি মোহনবাগান জিততে পারবে না মাঠে খেলে নর্মালভাবে। এখন মোহনবাগান যদি মিরাকেল ঘটিয়ে পুরো টিমের আপাদমস্তক পারফরমেন্স চেঞ্জ করে দিয়ে একটা অন্য রূপে দেখা দেয়, সেটা বিরল ঘটনা হবে। এটা তো আমরা কেউ এক্সপেক্ট করতে পারি না যে হঠাৎ মোহনবাগানের সব কিছু চেঞ্জ হয়ে যাবে। এতদিন ধরে একটা ম্যাচেও কিছু চেঞ্জ হলো না, আর ডার্বির আগে স্পেশাল পাওয়ার চলে আসবে মোহনবাগানের কাছে। এই মুহূর্তে দাঁড়িয়ে ইস্টবেঙ্গল যে পারফরমেন্স করছে, মোহনবাগানকে হিউমিলিয়েট পর্যন্ত করে দিতে পারে তারা ডার্বিতে। মানে গতকালের ম্যাচ দেখার পর আমার মনে হয়েছে মোহনবাগানের উচিত ডার্বিতে 6জন ডিফেন্ডার খেলানো, যাতে হিউমিলিয়েশন না হয় কোনোভাবে। অ্যালবার্টো এবং আপুইয়ার না থাকাটা অবশ্যই ফ্যাক্টর, কিন্তু যে ম্যাচে আপুইয়া, অ্যালবার্টো রড্রিগেজ খেলেছে, সেইখানের সবকটা ম্যাচ মোহনবাগান দুর্ধর্ষ খেলেছে, এটাও তো আমরা বলতে পারছি না। হয়তো কালকের ম্যাচের থেকে বেটার পারফরমেন্স হবে, 2জন বিদেশি ডিফেন্ডার ইউজ করলে ডিফেন্সটা কিছুটা লক হয়ে থাকবে, সেটা ইস্টবেঙ্গলের বিরুদ্ধে প্রয়োজনও আছে। আপফ্রন্টে 3টে বিদেশি খেলানোর জায়গাই হয়তো পাওয়া যাবে না। ম্যাচে হার জিত ড্র আছে, এটা আমরা অনেক দিন দেখেছি। মোহনবাগান কি গত কয়েক বছরে কোনো ম্যাচ হারেনি, ড্র করেনি? প্রচুর করেছে। কিন্তু যেটা আমি দেখতে পাচ্ছি না, একটা ম্যাচ আমি খেলতে নামছি যেখানে আমায় লড়াই করে জিততে হবে। আমি ম্যাচের আগেও ভিডিওতে বলেছি ম্যাচটাকে টাফ অপোনেন্ট হিসেবে দেখেই খেলতে হবে, জানপ্রাণ লড়িয়ে খেলতে হবে। সেই ম্যাচটা তারা একটা নর্মাল ম্যাচের মতো ক্যাজুয়াল অ্যাপ্রোচে নামছে। তার মানে আপনি ম্যাচটা খেলার আগেই সারেন্ডার করে দিয়েছেন, আপনার কোনো লড়াই নেই, আপনার কোনো জেদ নেই যে ম্যাচ বার করেই ছাড়বো।
তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে 90 মিনিটের পর থেকে। ওই যেটা অ্যাডেড টাইম দেবে 3 মিনিট হোক, 7 মিনিট হোক, 5 মিনিট হোক, সেইটাতে যদি কিছু করতে পারে তখন একদম মোড় ঝাঁপিয়ে পড়ছে, সবাই মিলে পারলে বিশাল কাইতো গিয়ে গোল দিয়ে আসে, এরকম একটা সিচুয়েশন। তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে টিমটার একটা সিরিয়াস প্রবলেম হয়েছে, কারণ এই টিমটা তো আগেও খেলেছিল, এই টিমের ম্যাক্সিমাম প্লেয়ার আগের বছরের চ্যাম্পিয়ন টিমের সদস্য। তাদের পারফরমেন্স এক বছরে এতটা পড়ে যাওয়ার পেছনে শুধুমাত্র কোনো একটা সিঙ্গল কারণ হতে পারে না। লোবেরা কোচ হয়েছেন, লোবেরার প্রবলেম রয়েছে, সেটা বোঝাই যাচ্ছে, কিন্তু এটা তো নয় যে লোবেরার কোচিংয়ের জন্য প্লেয়ারদের পারফরমেন্স খারাপ হয়ে যাচ্ছে বা তাদের পারফরমেন্স পড়ে যাচ্ছে। হতে পারে লোবেরা যেটা চাইছেন সেটা এরা বুঝতে পারছে না, সেটা হবারও কথা নয়। লোবেরা প্রথমবার ভারতে কোচিং করাচ্ছেন না, তিনি জানেন, প্লেয়ারদের চেনেন, প্রত্যেকের পোটেনশিয়াল সম্পর্কে তার ধারণা আছে। গোলের সামনে বল পেলে, ফাঁকা গোল থাকলে গোলের মধ্যে বল না রেখে আকাশে শট মারাটা নিশ্চয়ই লোবেরা শিখিয়ে দেননি বা বলেননি যে এটা করবে, গোলের সামনে বল পেলে আকাশে উড়িয়ে দেবে, গোলের মধ্যে মারবে না। ফ্রি কিক পেলে ইয়েতে মারবে, যে ওয়াল আছে তাতে মারবে, কাটিয়ে গোল করার সেরকম চেষ্টা করার দরকার নেই, এরকম নিশ্চয়ই শেখাননি উনি। আর যে প্লেয়াররা মারাত্মক ভালো খেলেছে কিছুদিন আগেই, তারা খেলতে পারছে না, তাদের পারফরমেন্স এক বছরের মধ্যে পুরো আকাশ পাতাল পাল্টে গেল, এটাও তো একটা অস্বাভাবিক ঘটনা। তার মানে বুঝতে হবে কিছু একটা প্রবলেম হয়েছে, একটা কোনো মানসিক সমস্যায় গোটা টিম ভুগছে। এবার সেই সমস্যাটা কি প্রবলেম হয়েছে তাদের, সেটা তো একমাত্র তারাই বলতে পারবে, বা ইন্টারনাল যারা রয়েছে একদম ভেতরের সাথে যুক্ত তারাই বলতে পারবে। তো একটা কথাই বলবো যে মোহনবাগানের থেকে খুব একটা এক্সপেকটেশন রাখবেন না এবছর অন্তত। যেটা হচ্ছে, হারলে হারবে, জিতলে জিতবে, চ্যাম্পিয়ন হলে হবে, না হতে পারলে সেকেন্ড, থার্ড, ফোর্থ যেখানে শেষ করবে। এই রকম মানসিকতা নিয়েই ম্যাচ দেখুন। আর ইস্টবেঙ্গল সমর্থকদের অকারণ ট্রোল করবেন না। যদি ওখানে কোনো কিছু হয়, মানে ম্যাচের রেজাল্ট যদি ওদের ফরে সেরকমভাবে হয়, এ কিন্তু সুদে আসলে ফেরত পাবেন। তাই নিজের মনকেও বোঝান, সত্যি কথাটা জেনে নিন, ইস্টবেঙ্গল অনেক টাফ টিম মোহনবাগানের কাছে হারানোর জন্য এই মুহূর্তে তাই রয়েছে সিচুয়েশন। মোহনবাগান ইস্টবেঙ্গলকে হারাতে পারলে সেটা মিরাকেল হতে পারে। তার সঙ্গে আরও একটা দুঃখের খবর গতকাল পাওয়া গেছে, সেটা হচ্ছে আমাদের মোহনবাগানের সাথে জড়িয়ে, ওনাকে কর্মকর্তা আমি বলতে চাই না, স্বপন সাধন বসু, উনি মোহনবাগানের একটা অংশ ছিলেন, উনি নিজেই অনেকটা মোহনবাগান ছিলেন। তো সেই স্বপন সাধন বসু বা আমাদের অনেকেরই প্রিয় টুটুদা বলতেন অনেকে, অনেক সিনিয়ররা, আমাদের থেকে উনি অনেক সিনিয়র, সেই টুটু বসু আর নেই। যদিও কালকের খেলাটা দেখলে তিনি মৃত্যুর আগে হয়তো আরও কষ্ট পেতেন। আমরা মানসিকভাবে টুটু বসুকে হারালাম, টুটু বসুর সান্নিধ্য হারালাম, কিন্তু কর্মকর্তা হিসেবে তিনি অনেক দিনই এগুলো থেকে অনেকটা দূরে চলে গেছিলেন। তার শারীরিক কারণে তিনি সেইভাবে ক্লাবের সাথে পুরো তদারকি যেটা করতেন, ওনার কন্ট্রোলে ছিল, সেই কন্ট্রোলটা আর তার ছিল না। ফলে প্রশাসনিক দিক থেকে তার মতো দক্ষ প্রশাসককে আমরা অনেক দিন আগেই হারিয়ে ফেলেছিলাম। সেটা তার রিটায়ারমেন্টের কারণ বলতে পারেন, মানে এই বয়সজনিত কারণে তিনি যে আসতে পারতেন না তার জন্য। কিন্তু তাও তিনি ছিলেন, একটা অভিভাবক হিসেবে ছিলেন মোহনবাগানের পাশে, মোহনবাগানের বর্তমান কর্মকর্তাদের পাশে। তো সেই অভিভাবকের হাতটা গতকাল সকলকে ছেড়ে, মোহনবাগান সমর্থকদেরও বলতে পারেন মোহনবাগানকে ছেড়ে চলে গেল। অনেকে টুটু বসুকে পছন্দ করতেন, ম্যাক্সিমাম লোকই, কিছু লোক আবার পছন্দও করতেন না, এরকমও ছিল। কিন্তু আমি বলবো যে দেখুন, তিনি যে মোহনবাগানের জন্য তার প্রাণপাত করেছেন, তিনি মোহনবাগানের জন্য যা করেছেন, সেটা ওনার অতি বড় শত্রুও অস্বীকার করতে পারবে না। তো আর বিশেষ কিছু বলবো না, টুটুবাবুকে শ্রদ্ধা জানিয়ে এই ভিডিও এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।